ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 21শে জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, পেঙ্গুইন সচেতনতা দিবস বা পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে 2024 কবে পালিত হলো? এটা 20 জানুয়ারি পালন করা হলো। 20 জানুয়ারি প্রতি বছর পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয়। পেঙ্গুইন এবং তাদের আবাসস্থল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য বিশ্বব্যাপী পেঙ্গুইনদের সংরক্ষণের প্রচারের প্রয়াসের জন্য এবং তাদের যে আবাসস্থল সেটা যাতে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যার সম্মুখীন যাতে না হয় তার জন্য এই দিবসটা পালন করা হয়। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোন রাজ্য মহিষের লড়াই মোহ জুজু ফাইট এই সাংকেতিক অনুষ্ঠানের পুনরুদ্ধার করলো? এটা হচ্ছে আসাম। ঐতিহ্যবাহী এটি একটি মহিষের লড়াই যেটা মোহ জুজ ফাইট নামে পরিচিত। 2024 সালে এটা 9 বছর পর এটা চালু করা হলো। 2015 সালে ওই জাল্লিকাট্টু যে সমস্যা হয়েছিল তখন এটা স্থগিত করা হয়েছিল, তারপর 2024-এ আবার এটা চালু করা হলো। এটা একটা ওই হচ্ছে মোষের লড়াই বলতে পারো। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন রাজ্য মুখ্য মহিলা উদ্যোক্তা অভিযান MMUA আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে? এটাও আসাম করেছে। গ্রামীণ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে আসাম সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোক্তা অভিযান নামে একটি আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে। এটা হচ্ছে সেই সমস্ত মহিলাদের এটা সাহায্য করবে যারা হচ্ছে স্বসহায়ক গোষ্ঠীর সাথে যুক্ত আছে তাদের সাথে। আসাম এখানে পাচ্ছি তো বলি। আসামের রাজধানী দিশপুর, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। ন্যাশনাল পার্ক হচ্ছে ডিব্রু সাইখাও ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় 18 জানুয়ারি কততম বইমেলা কলকাতা বইমেলার সূচনা করলেন? এটা হচ্ছে 47তম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 18 জানুয়ারি 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেছেন। এই উদ্বোধনী ইভেন্টটি কলকাতা সল্টলেকের যে সেন্ট্রাল পার্ক আছে সেখানে এটা প্রদর্শনী শুরু হয়েছে এবং এবছরের জন্য থিম কান্ট্রি হচ্ছে ইউকে এবং এটি হচ্ছে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে। 18 জানুয়ারি থেকে 31 তারিখ অবধি চলবে। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল CV আনন্দ বোস, ন্যাশনাল পার্ক সুন্দরবন ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভ, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক আর সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোন রাজ্যে 3.53 ট্রিলিয়ন টাকার বিনিয়োগ সুরক্ষিত করেছে? এটা হচ্ছে মহারাষ্ট্র। USD 1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার অ্যাম্বিসিয়াস লক্ষ্যে একটি উল্লেখযোগ্য অগ্রগতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ডাভোসে যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তার বার্ষিক অনুষ্ঠান ছিল সেখানে 19টি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে। সেখানে মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্যকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য তার দৃঢ় সংকল্প ব্যক্ত করে এবং ইলেকট্রনিক্স, IT, ডেটা সেন্টার, রত্ন, গহনা, কৃষি, অটোমোবাইল, পুনর্নবীকরণ শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে এই মৌ স্বাক্ষরিত হয়েছে। মহারাষ্ট্র রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, রাজ্যপাল রমেশ বাইশ, ন্যাশনাল পার্ক চান্দৌলি ন্যাশনাল পার্ক, নেওগাঁও ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, তাডোবা ন্যাশনাল পার্ক, গুগামাল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন IIT মোবিলিটি সিমুলেশন ল্যাব চালু করতে ওয়ার্ল্ড এয়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে? এটা হচ্ছে IIT মাদ্রাজ অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ। এটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপে IIT মাদ্রাজ সিমুলেশন, হাই পারফরমেন্স কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ বিশ্বব্যাপী গ্লোবাল টেকনোলজি লিডার ওয়ার্ল্ড এয়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। দুটি সংস্থা একত্রে IIT মাদ্রাজের ইঞ্জিনিয়ারিং ডিজাইন বিভাগের মধ্যে অত্যাধুনিক ই-মোবিলিটি সিমুলেশন ল্যাব উদ্বোধন করতে চলেছে। এই ই-মোবিলিটি সিমুলেশন ল্যাবের ক্ষেত্রে উন্নত গবেষণা প্রশিক্ষণের কেন্দ্রে পরিণত হতে চলেছে এবং এই ওয়ালটিয়ারের যে আর্থিক ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তার মাধ্যমে ল্যাবটি অত্যাধুনিক পণ্য সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হবে। IIT মাদ্রাজ এটা তামিলনাড়ুতে অবস্থিত। 1959 সালে এটা তৈরি করা হয়েছে। আর ওয়ালটেয়ার এটা হচ্ছে একটি আমেরিকান বহুজাতিক তথ্য প্রযুক্তি কোম্পানি যার সদর দপ্তর মিশিগানে অবস্থিত। CEO হচ্ছে জেমস আর কাসপা আর এটা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে তিনি। আর 1985 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল ওয়ার্ল্ড এয়ার। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি গ্লোবাল UPI পেমেন্ট বাড়ানোর জন্য NPCI কার সাথে পার্টনারশিপ করেছে? এটা হচ্ছে গুগল পে। ইন্টারন্যাশনাল ডিজিটাল ট্রানজাকশনকে উৎসাহিত করার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ স্বরূপ গুগল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিসেস এবং NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড
ভারতের সীমানা ছাড়িয়ে ইউপিআই ট্রানজ্যাকশনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। দুটি সংস্থার মধ্যে হওয়া সম্প্রতি স্বাক্ষরিত যে মৌ বা সমঝোতা স্মারক, সেটি ভারতীয় ভ্রমণকারীদের বিদেশে আর্থিক লেনদেনে জড়িত হওয়ার পদ্ধতিকে যে সমস্যা আছে সেটা বিপ্লব ঘটানোর জন্য এটা করা হয়েছে। গুগল পে এটি মোবাইল পেমেন্ট পরিষেবা যা গুগল দ্বারা তৈরি করা হয়েছে। মোবাইল ডিভাইস অ্যাপ মধ্যস্থ অনলাইন এবং ব্যক্তিগত যোগাযোগহীন কেনাকাটার জন্য এটা ব্যবহারকারীরা ব্যবহার করে। এটা 2011 সালে প্রথম প্রকাশ হয়েছিল। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কাকে সশস্ত্র সীমা বল মানে এসএসবি এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? এটা হচ্ছে আইপিএস অফিসার দলজিৎ সিং চৌধুরীকে। সিনিয়র আইপিএস অফিসার দলজিৎ সিং চৌধুরী সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল হলেন। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এসএসবি সশস্ত্র সীমা বল ভারতের একটি সীমান্ত রক্ষাকারী বাহিনী নেপাল এবং ভুটানের সাথে সীমান্তে মোতায়েন করা আছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন 7টি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে একটি। এটা হচ্ছে প্রধান নির্বাহী হচ্ছে দলজিৎ সিং চৌধুরী আইপিএস, তিনি মহাপরিচালক হয়েছে, এটাই তো এখানে বলা হলো। এখানকার সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি। 1963 সালে আবিষ্কার মানে এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং এর নীতিবাক্য হচ্ছে সেবা, নিরাপত্তা এবং ভ্রাতৃত্ব। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি রূপে প্রাইম ভলিবল লিগ সিজন 3 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছে? এটা হচ্ছে ঋত্বিক রোশন। রূপে প্রাইম ভলিবল লিগ তার সিজনের জন্য প্রখ্যাত বলিউড অভিনেতা ঋত্বিক রোশনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। প্রচারের প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে এটা দেখা যাচ্ছে। এই উন্নয়নটি ক্রীড়া এবং বিনোদন জগতের উল্লেখযোগ্য সংযোজনকে চিহ্নিত করেছে, যা ভিজিবিলিটি এবং অ্যাপিল উন্নত করার প্রতিশ্রুতি দেয়। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কে ডাকার র্যালি 2024-এর বিজয়ী হয়েছেন? এটা হচ্ছে কার্লোস সেঞ্জ। 61 বছর বয়সী কার্লোস সেঞ্জ চতুর্থবারের মতো ডাকার র্যালি জিতে ইতিহাস তৈরি করেছেন। 2024-এ সমাবেশে তার সর্বশেষ যে বিজয় তাকে ভয়ঙ্কর দৌড়ের মধ্যে সবচেয়ে বয়স্ক বিজয়ী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি এল ম্যাটাডোর নামেও পরিচিত। বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং মোটরস্পোর্ট ইভেন্টে তার অসাধারণ দক্ষতা এবং সহনশীলতার জন্য তিনি বিখ্যাত। তিনি সম্প্রতি ডাকার র্যালি 2024 জিতেছেন। তো এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।